হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনে গল্প টিভি আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কথা বলবো হলিউডের একটি বিখ্যাত মুভি নিয়ে। মুভিটি হচ্ছে দ্য গেমলার। মুভিটি 2014 সালে রিলিজ হয়। এই মুভির একটি জুয়ার গল্প না, বরং একটি মানুষের লোভ, ঝুঁকি এবং আত্মবিধ্বংসী আচরণের গল্প। চলুন শুরু করা যাক। এই মুভির লিড ক্যারেক্টার, যার নাম হচ্ছে জিম বেনেট, তিনি একজন ইংরেজি সাহিত্যের শিক্ষক। ক্লাসে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদেরকে জীবনে এগিয়ে যাবার গল্প শোনান। কিন্তু এই জীবনে এগিয়ে যাবার গল্পের আড়ালেই জিম বেনেটের গল্প ছিল অন্ধকারে নিমজ্জিত। তিনি প্রতিনিয়তই ক্যাসিনোতে যাতায়াত করতেন এবং মজার ছলে হলেও ক্যাসিনোতে তার জীবনের সমস্ত সঞ্চয় হেরে যান। এবং এক পর্যায়ে তার যে বাজে অভ্যাস, সেই অভ্যাসটাকে কন্টিনিউ করতে সে ঋণে আসক্ত হয়ে পড়ে এবং হতাশায় নিমজ্জিত হয়ে সে ক্যাসিনোতেই যখন ড্রিঙ্কস করেন, তখন সেই ক্যাসিনোরই একজন সুদখোর, যার নাম হচ্ছে নিক, তার সাথে দেখা হয় এবং তার কাছ থেকে উচ্চ সুদে টাকা নেয়। এবং সেই টাকা নিয়ে সে আবারও ক্যাসিনোতে যায় এবং ক্যাসিনো খেলে এবং জুয়ার বোর্ডে সে সমস্ত টাকাই হেরে যায়। এবং এক পর্যায়ে সে আবারও ক্যাসিনো খেলেন এবং ক্যাসিনো তার মাসের সমস্ত স্যালারির টাকা সবগুলো সে ক্যাসিনোতে হেরে ফেলেন। এবং সে হারার ফলে সে খুব বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে পড়ে এবং পাওনাদারের টাকা কিভাবে পরিশোধ করবে তা ভাবতে থাকে। সে ভাবতে ভাবতে এক প্রকারের ফ্রাঙ্ক নামের এক গ্যাংস্টারের সাথে দেখা হয়। সেই গ্যাংস্টার তাকে টাকা দিতে নারাজ হয়, বরং বলে, তুমি একজন লেকচারার মানুষ, তুমি টাকা দিয়ে কি করবে? পরদিন যখন ক্লাসে লেকচার দিতে থাকে, তখন সে খুব বিষণ্ণ এবং আপসেট ছিল। এর মধ্যেই তার এক ছাত্র লামহার, সে ক্লাসে ফোন চাপছিল, সেটা তার চোখে পড়ে এবং সেই লামহারের দোষ ডাকতে সে রাগে ক্ষোভে ক্লাসের সমস্ত ছাত্রকে বের হয়ে যেতে বলে। আর এই লামহার ছিল ন্যাশনাল লেভেলের বেসবল প্লেয়ার। সে বেসবলে খুব পারদর্শী ছিল। তো এক পর্যায়ে সে টাকা না দিতে পেরে তার যে শখের গাড়িটা জিম বেনেটের কাছ থেকে নিয়ে যায় পাওনাদারদের এই সমস্ত আচরণ দেখে জিম বেনেট খুবই হতাশায় নিমজ্জিত ছিল। এবং এক পর্যায়ে জিম বেনেটের মা এই সব কিছু জেনে যায় এবং জিম বেনেটের মা আসে এবং তার কাছে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছো? এবং সবকিছু জানতে পেরে সে খুব রাগে দুঃখে ক্ষোভে তাকে জিজ্ঞেস করে। তো সমস্ত জিম বেনেট তার অপকর্মের কথা স্বীকার করে এবং বলে যে, মা, আমি $1,60,000 ঋণে আছি। সমস্ত ঋণের টাকা তার মা দেয়। তো ঋণের টাকা নিয়ে পাওনাদারকে না দিয়ে একটা দোকান থেকে, বোর্ড থেকে সে সমস্ত টাকা উঠায় এবং টাকাগুলো নিয়ে পাওনাদারকে না দিয়ে আবার ক্যাসিনো বোর্ডেই চলে যায়। এবং ক্যাসিনো বোর্ডে খেলার প্রথম পর্যায়ে সে কিছু টাকা জিতলেও পরবর্তীতে তার মায়ের দেয়া সব টাকাই সে ক্যাসিনো বোর্ডে এক নিমেষেই হেরে যায় এবং সে তার শেষ সম্বলটুকু, যে একটা ঘড়ি ছিল, এই ঘড়িটা দোকানের কাছে নিয়ে যায় বিক্রি করে খেলবে। কিন্তু দোকানদার তার সেই বিপদের কথা আঁচ করতে পেরেছিল, সেই জন্য উচ্চ মূল্যের ঘড়িটাকে সে মাত্র $1,000 দিতে প্রস্তুত হয়। কিন্তু জিম বেনেট $1,000 দিতে রাজি হয় না। সে একবারই বলে যে এই ঘড়ির মূল্য $10,000 আছে, আপনি $3500 দেন। কিন্তু দোকানদার তা দিতে নারাজ। কিন্তু জিম বেনেটও চলে যাচ্ছিল। এই মুহূর্তে দোকানেও চাচ্ছিল না তার অফারটা হাতছাড়া হোক। তারপর জিম বেনেট সরাসরি বলে দেয়, না, আমি যা বলেছি তাই দিতে হবে। এই বলে জিম বেনেট চলে যেতে লাগলো। কিন্তু হঠাৎ করেই তার পাওনাদাররা জিম বেনেটকে দেখে ফেলে এবং জিম বেনেটও যাচ্ছিল এগুলো থেকে পালিয়ে যেতে। কিন্তু চারদিক থেকেই পাওনাদারের লোক এসে তাকে ঘিরে ফেলে। এখন জিম বেনেটও নিরুপায় হয়ে তাদের কাছে ধরা দেয়। তখন সবাই জিম বেনেটকে গাড়িতে ভরে এবং গাড়িতে ভরে তাদের পাওনাদারের আস্তানায় নিয়ে যেতে থাকে। চারদিকে ঘিরে একটা ভাঙা কুটিরের একটা শাটারওয়ালা বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ায় এবং জিম বেনেটকে গাড়ি থেকে বের করে একটা শাটারের ভিতরে ভরে, যেখানে গ্যাংস্টারের লোক আগে থেকেই ছিল। সেখানে এক পর্যায়ে গ্যাংস্টারের লোকেরা আসে এবং যে প্রথম যে সুদখোর নিক, সে আসে। সে এসে জিম বেনেটকে বিভিন্ন ধরনের উত্তেজক কথাবার্তা বলেন এবং জিম বেনেটকে খেপিয়ে তোলেন। এক পর্যায়ে জিম বেনেট
তার সমস্ত কথা শুনে এবং তার কথাবার্তা শুনে এক সময় নিক তাকে একটা অফার দেয় যে তোমার যে ছাত্র লামহার, যে কিনা বেসবল খেলায় পারদর্শী, তাকে গিয়ে বলো সে যেন খেলাটা হেরে যায় এবং তার উপর আমরা বাজি লাগাবো। কিন্তু লামহার তার খ্যাতি নষ্ট করতে চায় না, সে ওই খেলায় জিতে যায়। কিন্তু ওই যে নিক তার উপর টাকা লাগিয়েছিল, নিকও সমস্ত টাকা হেরে যায়, যার দায়ভার জিম বেনেটের উপর পড়ে। জিম বেনেট এ নিয়ে খুবই দুশ্চিন্তা হয়ে পড়ে। তো এদিক থেকে যে ক্যাসিনো বোর্ডের মালিক ফ্রাঙ্ক, যে কিনা তার কাছে সবচেয়ে বেশি টাকা পায়, প্রায় $2 লাখ মতো, তার লোক এসে জিম বেনেটকে ধরে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। ফ্রাঙ্ক কোনো মতেই তার কাছ থেকে টাকা যে কোনো মূল্যে হোক আদায় করবে। তার ফ্রাঙ্কের লোকেরা জিম বেনেটকে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলে। জিম বেনেটও সবকিছু নীরবে সহ্য করে। শেষমেশ বুদ্ধি খাটিয়ে জিম বেনেট ফ্রাঙ্ককে বলে, আমাকে মেরে ফেললে তো তোমরা টাকা পাবে না, তো আমার শেষ একটা ইচ্ছা যে তুমি আমাকে আরও কিছু টাকা দাও, যদি আমি এগুলো হেরে যাই তাহলে আমার যে বাড়ি গাড়ি আছে সবগুলো তোমার নামে লিখে দেব। কি আর করা, ফ্রাঙ্কও রাজি হয়, কিন্তু একটা শর্ত দেয় যে তাকে দেওয়া সমস্ত টাকা তার বোর্ডেই, মানে ফ্রাঙ্কের ক্যাসিনো বোর্ডেই খেলতে হবে। তো জিম বেনেটও তার কথা শর্ত মেনে নেয় এবং রাজি হয় সবগুলো টাকা নিয়ে সে আবার ওই ফ্রাঙ্কের ক্যাসিনো বোর্ডের উদ্দেশ্যে রওনা হয়। এবং গাড়ি থেকে নেমে তখন ক্যাসিনো বোর্ডে যখন প্রবেশ করে, তখন ক্যাসিনোতে থাকা সমস্ত লোকই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। যেই লোক জিম বেনেট জীবনের সমস্ত সবকিছু হারিয়ে নিঃস্ব, সেই লোক এত ডলার কোথায় পেল? তো সবাই তার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু জিম বেনেট তার লক্ষ্যে অটুট। সে কারো দিকে কর্ণপাত না করেই সে সবগুলো ডলার নিয়ে ক্যাসিনো বোর্ডের সামনে গিয়ে রাখে। ওদিকে ফ্রাঙ্কো তো তার সবকিছু বুঝতে পারে, সে মনে করতেছে যে আজকেও জিম বেনেট হারবে এবং সমস্ত বাড়ি গাড়ি সে হাতিয়ে নেবে এবং সবাই তার সাথে খেলার জন্য প্রস্তুত। এক পর্যায়ে সবাই তার দিকে এগিয়ে আসে এবং তার সাথে কথাবার্তা বলে। সে জিম বেনেট আজ অল্প অল্প করে নয়, তার সমস্ত টাকা একবারেই লাগাবে এবং সে আত্মোপলব্ধি করতে থাকে এই টাকা যদি সে হেরে যায় তাহলে সে তার জীবন থেকে চিরতরে পালিয়ে যাবে। কিন্তু চাকার ঘূর্ণন আর ভাগ্যের অপরূপ দৃষ্টান্ত একসাথে সন্নিবদ্ধ হয়, যার ফলে ভাগ্যের চাকাটা আজ জিম বেনেটের দিকেই ঘোরে। ফলে জিম বেনেট যে কালায় বাজিটা লাগিয়েছিল সেখানেই চাকাটা এসে ঘুরে পড়ে এবং জিম বেনেট তা দেখে এতটা অবাক হয় না, সে একটা মুচকি হাসি দেয় এবং ফ্রাঙ্কের দিকে তাকিয়ে থাকে এবং সবগুলো টাকা তার